সবাই চুপ ছিল, আমি একাই কথা বলেছি। বাণিজ্য চুক্তি ইস্যুতে রুমিন ফারহানার বিস্ফোরক বক্তব্যে তোলপাড় রাজনীতি। সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দেশের বহুল আলোচিত বাণিজ্য চুক্তি, বিদেশি প্রভাব এবং জাতীয় স্বার্থ নিয়ে দেওয়া তার সাম্প্রতিক বক্তব্য এখন রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রুমিন ফারহানার দাবি করেছেন, জাতীয় স্বার্থবিরোধী বলে মনে হওয়া একাধিক বাণিজ্য ও কৌশলগত চুক্তি নিয়ে যখন পুরো সংসদ কার্যত নীরব ছিল, তখন তিনি একাই সরব ছিলেন। তার ভাষায়, দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব, কূটনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্নে তিনি আপোষ করেননি। তার এই বক্তব্যের পর নতুন করে সামনে এসেছে বাংলাদেশের বহুল আলোচিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, জ্বালানি সমঝোতা, বিদেশি নির্ভরতা এবং রাষ্ট্রীয় নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সংসদে সবাই চুপ, আমি একাই কথা বলেছি। রুমিন ফারহানার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল তার সেই দাবি, যে চুক্তিগুলো ভবিষ্যতে দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে সেগুলো নিয়ে সংসদে আমি ছাড়া কার্যত আর কেউ কথা বলেনি। তিনি অভিযোগ করেন, বড় বড় আন্তর্জাতিক চুক্তি জনগণের সামনে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন না করেই অনুমোদনের সংস্কৃতি তৈরি হয়েছে। তার মতে, জাতীয় স্বার্থের প্রশ্নে সংসদের ভূমিকা হওয়ার কথা ছিল কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই সংসদ রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক চুক্তিগুলো কতটা স্বচ্ছ? জনগণ কি জানে দেশের পক্ষ থেকে কী ধরনের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? বাণিজ্য চুক্তি নাকি অর্থনৈতিক ফাঁদ? বাংলাদেশ গত এক দশকে বড় বড় অবকাঠামো ও জ্বালানি চুক্তিতে প্রবেশ করেছে। বিদ্যুৎ, এলএনজি, গভীর সমুদ্র বন্দর, সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত অবকাঠামো সব ক্ষেত্রেই আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব বেড়েছে। সরকারের ভাষ্য ছিল, এসব চুক্তি উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য জরুরি। কিন্তু সমালোচকদের দাবি, অনেক চুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিকে বিদেশি নির্ভরতার দিকে ঠেলে দিয়েছে। রুমিন ফারহানা সেই সমালোচনাকেই নতুনভাবে সামনে আনছেন। তার মতে, বিদেশি বিনিয়োগ বা সহযোগিতা দরকার, কিন্তু সেটি হতে হবে সমতার ভিত্তিতে। এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় যেখানে বাংলাদেশের জনগণ দীর্ঘমেয়াদে উচ্চ মূল্য, ঋণের চাপ বা কৌশলগত ঝুঁকির মধ্যে পড়ে। জাতীয় স্বার্থ বনাম ক্ষমতার রাজনীতি। বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার বক্তব্যের ভেতরে একটি বড় রাজনৈতিক বার্তা রয়েছে। তিনি মূলত বলতে চেয়েছেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চুক্তিগুলোকে রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, কোনো সরকার বিদেশি সমর্থন পেতে বা কৌশলগত সামরিক সুবিধা অর্জনের জন্য এমন সব সমঝোতা করেছে যার পুরো বোঝা শেষ পর্যন্ত জনগণের উপর পড়েছে। এই অভিযোগ নতুন নয়। বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরেই বলা হচ্ছে, ক্ষমতাসীন দলগুলি আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে নিজেদের রাজনৈতিক সম্পর্ককে রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে মিশিয়ে ফেলেছে। জ্বালানি চুক্তি নিয়ে কেন এত বিতর্ক? বাংলাদেশের সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে জ্বালানি খাত নিয়ে। এলএনজি আমদানি, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ডলার নির্ভর জ্বালানি ব্যবস্থা সবকিছু নিয়েই সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, এসব চুক্তির বড় অংশই করা হয়েছে দীর্ঘমেয়াদী আর্থিক দায় তৈরি করে। ফলে এখন সাধারণ মানুষ বিদ্যুৎ বিল, গ্যাস সংকট এবং মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করছে। রুমিন ফারহানা দাবি করেছেন, সংসদে এই বিষয়গুলো নিয়ে কার্যকর আলোচনা হয়নি, বরং প্রশ্ন তুললেই সেটিকে রাজনৈতিক বিরোধিতা হিসাবে দেখানো হয়েছে। উন্নয়ন বনাম ঋণের বোঝা। গত এক যুগে বাংলাদেশে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর, কর্ণফুলী টনেল এসব প্রকল্প আন্তর্জাতিকভাবেও আলোচিত। কিন্তু বিরোধী দলগুলির দাবি, উন্নয়নের আড়ালে বিপুল ঋণের বোঝাও তৈরি হয়েছে। রুমিন ফারহানার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। তিনি বলতে চেয়েছেন, উন্নয়ন দরকার, কিন্তু সেটি হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দীর্ঘমেয়াদী টেকসই। অন্যথায় আজকের উন্নয়ন ভবিষ্যতের অর্থনৈতিক সংকটে পরিণত হতে পারে। আন্তর্জাতিক চাপ ও বাংলাদেশের বাস্তবতা। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা বুঝতে হলে আন্তর্জাতিক ভূ-রাজনীতি বুঝতে হবে। বাংলাদেশ এখন আমেরিকা, ভারত, চীন সব শক্তির কাছেই গুরুত্বপূর্ণ।
এই কারণেই প্রতিটি বড় চুক্তির পেছনে শুধু অর্থনৈতিক হিসাব নয়, বরং কৌশলগত সমীকরণও কাজ করে। রুমিন ফারহানার বক্তব্য মূলত সেই অদৃশ্য ভূ-রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে। সংসদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন। রুমিন ফারহানার বক্তব্যের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সংসদের কার্যকারিতা নিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদ কি সত্যিই জাতীয় স্বার্থ রক্ষার জায়গা হিসাবে কাজ করতে পেরেছে, নাকি বড় বড় চুক্তি অনেক সময় কার্যত বিতর্কহীনভাবেই পাশ হয়ে গেছে? বিশ্লেষকদের মতে একটি কার্যকর গণতন্ত্রে সংসদের মূল দায়িত্বই হল রাষ্ট্রীয় সিদ্ধান্তের জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু যখন বিরোধী কণ্ঠ সীমিত হয়ে যায়, তখন জাতীয় স্বার্থের প্রশ্নগুলোও দুর্বল হয়ে পড়ে। রুমিন ফারহানার রাজনৈতিক বার্তা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে রুমিন ফারহানা নিজেকে জাতীয় স্বার্থের পক্ষে একক কণ্ঠ হিসাবে তুলে ধরতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ক্ষমতার রাজনীতির বাইরে থেকেও কেউ কেউ রাষ্ট্রীয় প্রশ্নে আপোস করেননি। এই অবস্থান বিএনপির রাজনৈতিক বয়ানকেও শক্তিশালী করতে পারে, কারণ দলটি এখন সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার ইস্যুকেও সামনে আনতে চাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া। রুমিন ফারহানার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক পক্ষ তাকে সাহসী কণ্ঠ হিসাবে প্রশংসা করছে, অন্য পক্ষ বলছে তিনি রাজনৈতিক উদ্দেশ্য বিষয়গুলো অতিরঞ্জিত করছেন। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের আন্তর্জাতিক চুক্তি, ঋণ, জ্বালানি নির্ভরতা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে জনগণের মধ্যেও উদ্বেগ বাড়ছে। সামনে কি? বিশ্লেষকদের মতে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক চুক্তি ও অর্থনৈতিক সার্বভৌমত্ব বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, কারণ মানুষ এখন শুধু উন্নয়নের দৃশ্যমান অবকাঠামোই নয়, বরং সেই উন্নয়নের প্রকৃত মূল্যও বুঝতে শুরু করেছে। বিদ্যুৎ বিল, ডলারের চাপ, আমদানি ব্যয়, ঋণের কিস্তি এসব এখন সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলছে। এই বাস্তবতায় রুমিন ফারহানার বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বড় বিতর্কের সূচনা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু কে ক্ষমতায় থাকবে সেটিই প্রশ্ন নয়, বরং প্রশ্ন হল রাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কৌশলগত নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নে স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাব, আপনারা ৫ আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দল দাস হয়ে পুলিশের যেই পরিণত হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। সোমবার ২৫ মে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাঈদ মুস্তাফিজ, শাহরিন ইরা, সভাপতি জাতীয় ছাত্রশক্তি জাহিদ হাসান, মুখ্য সংগঠক জাতীয় যুবশক্তি রিফাত রশিদ সহ স্থানীয় নেতারা। এ সময় আইন বিভাগ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখলাম বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যেই সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা ৫ আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। তিনি বলেন, এই সচিবালয় বিলুপ্তকরণ করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে।